আসসালামু হ্যালো, আলাইকুম স্যার। জি স্যার, শোনা সালাম। যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে? জি স্লাইড স্যার। দেখা যাচ্ছে? জি স্যার, প্রেজেন্টেশন দিয়ে দেন স্যার। ওকে, জাস্ট 11 AM we may start. তো আমরা ফার্মাকোডাইনামিক্স ডিসকাস করতেছিলাম। রিপিটেডলি আমরা বলতেছি ফার্মাকোডাইনামিক্স includes mechanisms of actions of drug and pharmacological effects. এর মধ্যে মেকানিজম অফ অ্যাকশন এটা আমরা ডিসকাস করে ফেলেছি। ফার্মাকোলজিক্যাল ইফেক্টস, ফার্মাকোডাইনামিক্সের এই পার্টটা বাকি আছে। এর মধ্যে আমরা এর আগেও বলেছি, দেখিয়েছি যে ইফেক্টস দুই ধরনের, ডিজায়ার্ড ইফেক্টস এন্ড আনডিজায়ার্ড ইফেক্টস। ডিজায়ার্ড ইফেক্টস আর known as therapeutic effects and undesired effects are known as adverse drug reactions. যদিও সিম্পল আনডিজায়ার্ড ইফেক্ট যেগুলো অত বেশি সমস্যা করে না, এগুলোর ক্ষেত্রে অ্যাডভার্স টার্মটা ইউজ করা হয় না, সিম্পলি বলা হয় সাইড ইফেক্ট। যদি একদম মাইনর আনডিজায়ার্ড ইফেক্ট হয়, যেটার কারণে পেশেন্টের ট্রিটমেন্ট ডিসকন্টিনিউ করতে হয় না, বড় ধরনের কোনো সমস্যা হয় না, এটা পেশেন্ট টলারেট করতে পারে, সেটা সিম্পলি সাইড ইফেক্ট বলা হয়। তবে যেটা হার্মফুল, আনপ্লিজেন্ট, এই ধরনের আনডিজায়ার্ড ইফেক্টগুলোকে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনস হিসেবে কাউন্ট করা হয়। তো আমরা যে কোনো ড্রাগ, ক্লিনিক্যালি যে কোনো ড্রাগ ইউজের ক্ষেত্রে যেটা দেখা যাবে যে drugs have beneficial effect, drugs may also have harmful effects. আমরা ড্রাগ মূলত ইউজ করি পেশেন্টের বেনিফিটের জন্য, অনেক সময় লাইফ সেভিং, ইমপ্রুভমেন্ট অফ হেলথ, এই কারণে। আবার ড্রাগ ইউজের কারণে এই অ্যাডভার্স রিঅ্যাকশনের কারণে অনেক সময় পেশেন্টের জন্য একটা লাইফ থ্রেটেনিংও হয়ে যেতে পারে। এজন্য প্রেসক্রাইবিং এনি ড্রাগ, ডিউরিং প্রেসক্রাইবিং এনি ড্রাগ অর ইউজ অফ এনি ড্রাগ, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা একটা টার্গেট নিয়ে দিচ্ছি পেশেন্টের বেনিফিটের জন্য, কিন্তু অনেক সময় কিন্তু অ্যাডভার্স ইফেক্টও হতে পারে। কোন ক্ষেত্রে কি হতে পারে এটা মাথায় রেখে সেটা নিজেও কনসিডার করে দিতে হবে, পেশেন্টকেও প্রয়োজন অনেক সময় অ্যালার্ট করে দিতে হয়। তো ইনভেরিয়েবলি যেটা আমাদের পরীক্ষায় আমরা জিজ্ঞেস করি তোমাদেরকে, বা রিটেনেও আসে, ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই ADRs. Define and classify adverse drug reactions. First of all, definition. Definition অনেক বইতে অনেক ভাবে আছে, বিভিন্ন ভাবে আছে। তো আমার মনে হয় একটা ডেফিনেশন আমার কাছে ইজি মনে হয়, যেটা তোমাদের বেনেট অ্যান্ড ব্রাউনস ক্লিনিক্যাল ফার্মাকোলজি এই বইতে দেওয়া আছে, এটাই তোমরা মনে রাখতে পারো, মুখস্থ করে রাখতে পারো। Harmful or unpleasant effects occurring at the therapeutic dose of the drugs for which call reduction of dose or withdrawal of the drug or forecast hazard from future administration. মানে একটা ড্রাগ যেটা থেরাপিউটিক পারপাসে, কোনো ডিজিজ অর কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশনের ট্রিটমেন্টের জন্য ইউজ করা হচ্ছে, ওই ডোজে, যে ডোজে এটার থেরাপিউটিক ইফেক্ট আমরা পাবো আশা করি, ওই ডোজে ইউজ করার কারণে ওই ড্রাগের যদি এমন কোনো ইফেক্ট হয় দ্যাট ইজ হার্মফুল টু দ্য পেশেন্ট and that is also unpleasant to the patient, এবং এই কারণে এই ড্রাগটার আইদার ডোজ কমানোর দরকার হবে, অথবা সিরিয়াস হলে অনেক সময় এটা ড্রাগটা উইথড্র করার প্রয়োজন হতে পারে। আর উইথড্র করার প্রয়োজন এই মুহূর্তে হলো না, বা তবে ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে এই ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে সমস্যা হতে পারে, এই ব্যাপারে পেশেন্টকে, এর হ্যাজার্ড সম্পর্কে পেশেন্টকে অ্যালার্ট করে দিতে হবে। দিস ইজ adverse drug reaction. তাহলে harmful or unpleasant effects occurring at therapeutic dose of drugs which call for reduction of dose or withdrawal of the drug or forecast hazard from future administration. This is the definition of adverse drug reactions. Harmful or unpleasant effects occurring at therapeutic dose of drugs
which call for reduction of dose or withdrawal of the drug or forecast hazard from future administration. যেখানে একটা ডেফিনিশন আছে adverse drug reaction and relation another term adverse drug events ADRs হলো adverse drug reactions ADEs adverse drug event এখানে injury or any event resulting from medical use of drug medical purpose কোনো drug use করা হয়েছে এরপরে কোনো ঘটনা ঘটলো unwanted undesired ঘটনা ঘটলো বা কোনো ইনজুরি হলো কোনো ইভেন্ট হলো এই সব কিছুই অ্যাডভার্স ড্রাগ ইভেন্টের মধ্যে ইনক্লুডেড তো এখানে ওখানে যেমন আমরা অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনের ডেফিনিশনে বলতেছিলাম occurring at therapeutic dose মানে ট্রিটমেন্ট পারপাসে যে ডোজ ইউজ করা হয় ওই ডোজ ইউজ করা হয়েছে এর কারণে হলো এবং এখানে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন তখনই বলা যাবে যখন ড্রাগটা আসলে যে ডোজে যে শিডিউলে যে পারপাসে ইউজ করা দরকার সেইভাবে ইউজ করা হয়েছে কোথাও কোনো এরর নেই এরপরও যে আনওয়ান্টেড ইফেক্ট হবে সেটা হচ্ছে অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন আর অ্যাডভার্স ড্রাগ ইভেন্ট হলো any injury or any event resulting from any injury or any unwanted event resulting from medical use of drug it is an adverse drug event the adverse drug event includes medication error and adverse drug reaction the adverse drug reaction এগুলো adverse drug event আবার medication error during prescribing or during drug dispensing or during drug use or administration or during drug monitoring কোথাও যদি কোনো এরর হয়ে যায় এই কারণে যে আনওয়ান্টেড ইভেন্ট অর ইনজুরি হবে এটাও অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন ইভেন্ট আবার যেগুলো অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন সেগুলো অ্যাডভার্স ড্রাগ ইভেন্ট হিসেবে ইনক্লুডেড হবে আচ্ছা মেডিকেশন এরর কি কি কারণে হতে পারে এরর ইন প্রেসক্রাইবিং ডিসপেন্সিং অ্যাডমিনিস্ট্রেশন এন্ড মনিটরিং ঠিক আছে তাহলে এরর প্রেসক্রাইবিং অ্যাডমিনিস্ট্রেশনে কোনো এরর নাই প্রেসক্রাইবিং এ কোনো এরর নাই ডিসপেন্সিং এ কোনো এরর নাই এরপরে যে আনওয়ান্টেড ইফেক্ট হবে এগুলো হলো অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন আর অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন এন্ড মেডিকেশন এরর সবকিছু মিলে মানে মেডিকেল পারপাসে ড্রাগ ইউজ করার পরে যে কোনো ধরনের আনওয়ান্টেড ইভেন্ট অর ইনজুরি হয়ে গেলে সেটা হবে অ্যাডভার্স ড্রাগ ইভেন্ট Now classification of adverse drug reaction. It is written invariably ashe define and classify adverse drug reaction with examples. Adverse drug reactions may be classified in several ways. বিভিন্ন ভাবে ক্লাসিফিকেশন করা যেতে পারে যেমন একটা হলো অ্যাকর্ডিং টু অনসেট ইউজ করার পরে কত সময়ের মধ্যে অ্যাডভার্স রিঅ্যাকশন দেখা দিল তো অ্যাকর্ডিং টু অনসেট আরেকটা হলো অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি আর আরেকটা বেসিস হচ্ছে টাইপস অফ ইভেন্ট যে ধরনের ঘটনার প্রেক্ষিতে ওই অ্যাডভার্স রিঅ্যাকশন হচ্ছে তাহলে অ্যাকর্ডিং টু অনসেট অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি অ্যাকর্ডিং টু টাইপ অফ ইভেন্টস অ্যাকর্ডিং টু অনসেট যদি খুব তাড়াতাড়ি হয় উইদিন 1 hour or within 60 minutes it is acute 1 hour to 24 hour within 1 to 24 hours তাহলে হবে সাবঅ্যাকিউট আর আফটার 24 hours যদি হয় after 1 to 2 days that is latent তাহলে according to onset acute subacute and latent acute within 60 minutes subacute within 1 to 24 hours latent after 1 to 2 days according to severity it may be mild mild কে বলা হয় সাইড ইফেক্ট এটার জন্য সাধারণত ড্রাগ ডিসকন্টিনিউ করার দরকার হয় না কোনো স্পেসিফিক থেরাপিও লাগে না পেশেন্টের সাফারিংস খুব একটা বাড়ে না ইউজুয়ালি মাইল্ড মডারেট সিভিয়ার এন্ড লেথাল mild according to severity adverse drug reactions are classified into mild moderate severe and lethal
সিরিয়াস অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনের আউটকাম কি হতে পারে? Due to serious adverse drug reaction, there may be death of patient, or the condition may be life-threatening. It may require hospitalization. It may prolong hospitalization. It may cause disability. It may cause congenital anomaly. এটা হলো তখনই প্রযোজ্য যখন এটা প্রেগন্যান্ট লেডিতে, স্পেশালি ফার্স্ট ট্রাইমেস্টার ডিউরিং পিরিয়ড অফ অর্গানোজেনেসিস ইউজ করা হতে পারে, টেরিটোজেনিক ড্রাগ, তখন এটা হতে পারে। রিকোয়ার ইন্টারভেনশন টু প্রিভেন্ট পার্মানেন্ট ইনজুরি। এগুলো একটু আইডিয়া রাখা, সিরিয়াস অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন হলে কি প্রবলেম হতে পারে, আউটকাম কি হতে পারে। Now, most important class of adverse drug reaction according to types of event. This classification should be remembered alphabetically: A, B, C, D, E. Two main types are type A and type B. Type A represents augmented. Type B represents bizarre. এই দুটো হচ্ছে মেইন টাইপস অ্যাকর্ডিং টু টাইপস অফ ইভেন্ট অ্যাডভার্স রিঅ্যাকশনের ক্লাসিফিকেশনে। So main type, type A augmented, type B bizarre. Three other types: type C continuous, type D delayed, type E end of use of drug. তাহলে type A, type B, type C, type D, type E. Type A augmented, type B bizarre, type C continuous, type D delayed, and type E end of use of drug. Type A adverse drug reaction. Augmented নাম থেকে বোঝা যাচ্ছে there is augmentation of normal pharmacological effects of the drugs. যে কোনো ড্রাগের নর্মাল যে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, এটা যদি এক্সেস হয়ে যায়, আমরা এর আগেও কথাকালে একটু বলেছি বা বিভিন্ন সময় বলেছি যে ড্রাগের রেসপন্সের ক্ষেত্রে কিন্তু ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন হয়। কেউ দেখা যায় অল্প ডোজে রেসপন্ড করে, কারো ডোজ বেশি লাগে। তো এই কারণেই কিন্তু এই টাইপের অ্যাডভার্স ইফেক্টটা হতে পারে। তো আমরা হয়তো কোনো পেশেন্টকে ড্রাগ দিলাম, কিন্তু ওই ড্রাগে পেশেন্ট বেশি সেন্সিটিভ, দেখা গেল যে ডোজ দেওয়া হয়েছে তাতে আমরা যতটুকু ইফেক্ট আশা করেছি ইফেক্ট তার চাইতে বেশি হয়ে গেল। যেমন বেস্ট এক্সাম্পল দিই আমরা বোঝার সুবিধার জন্য, ইনসুলিন টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্টকে দেওয়া হলো। তো ইনসুলিন দেওয়ার কারণে পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেল। এটা কিন্তু ইনসুলিনের নর্মাল ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, যে ইনসুলিন ব্লাড গ্লুকোজ লেভেল রিডিউস করে, কমায়। এবং ডায়াবেটিক পেশেন্টকে আমরা তো সেই টার্গেটে দিয়েছি যে ইনসুলিন দেব ওই ইলেভেটেড গ্লুকোজ লেভেল, দ্যাট ইজ হাইপারগ্লাইসেমিয়া। ডায়াবেটিক পেশেন্টের যে হাইপারগ্লাইসেমিয়া আছে এটাকে আমরা কন্ট্রোলে নিয়ে আসবো, ইউগ্লাইসেমিয়া করবো, এটা ছিল আমাদের টার্গেট। কিন্তু ইনসুলিনের ইফেক্ট তার উপরে বেশি হয়ে গ্লুকোজ লেভেল ইউগ্লাইসেমিয়া, নর্মাল গ্লুকোজ লেভেলের চাইতে আরো কমিয়ে দিল, হয়ে গেল হাইপোগ্লাইসেমিয়া। তাহলে ইট ইজ অগমেন্টেশন অফ normal pharmacological effect of a drug. This is type A adverse reaction. So it is known, এটা কিন্তু আমাদের জানা যেটা হ্যাঁ এটা দিলে এটা হতেই পারে। এর জন্য it is predictable, dose dependent. It is predictable and dose dependent. এটা আমরা প্রত্যাশা করতে পারি যে এটা দিলে এটা হতেই পারে। pharmacological effect একটু বেড়ে গেলে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে ইনসুলিন। তাহলে predictable and dose dependent. তাই যদি হয় এরকম প্রবলেম যদি কারো হয়ে যায়, ফার্দার এটার জন্য যেটা করতে হবে যে ড্রাগের ডোজ অ্যাডজাস্ট করতে হবে। বোঝা গেল যে ডোজ তার বেশি হয়ে গেছে, ডোজ রিডাকশন করে দিলে এটার ম্যানেজমেন্ট হয়ে গেল। তাহলে প্রেডিক্টেবল অ্যান্ড ডোজ ডিপেন্ডেন্ট, রেডিলি রিভার্সেবল ফ্রম রিডিউসিং দি ডোজ অর উইথড্রয়িং দ্য ড্রাগ। এটা কিন্তু রিভার্স করা যাবে, কন্ট্রোল করা যাবে, ম্যানেজ করা যাবে। যেহেতু ডোজ বেশি হওয়ার কারণে হয়ে গেছে মনে করতেছি, তো ডোজ কমায় দিলাম, অথবা কখনো যদি উইথড্র করার দরকার হয় ওই ড্রাগ উইথড্র করলেই যথেষ্ট। এটা কমন টাইপ অফ অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন। অল অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন 80%ই টাইপ A. It is so common and usually it is
usually it is not life threatening. This is type A adverse drug reaction. এখন টাইপ এ অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন গুলোকে আবার দুইটা সাব ডিভিশন করা যেতে পারে। এই যে এখনই যেটা বললাম এটা হচ্ছে এক্সটেনশন অফ প্রাইমারি ইফেক্ট। ইনসুলিনের প্রাইমারি ইফেক্ট হচ্ছে গ্লুকোজ লেভেল কমানো, এটা এক্সটেনশন হয়ে গেল, বেড়ে গেল, হয়ে গেল হাইপোগ্লাইসেমিয়া। তাহলে টাইপ এ অ্যাডভান্স রিঅ্যাকশনটা এইভাবে হতে পারে যে এক্সটেনশন অফ প্রাইমারি ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, আবার হতে পারে সেকেন্ডারি ফার্মাকোলজিক্যাল ইফেক্ট। তার মানে হলো একটা ড্রাগ বডিতে অ্যাডমিনিস্ট্রেশনের পরে যে টার্গেটে যে টিস্যুতে এটার অ্যাকশন আমরা পাবো এই আশায় দিয়েছি, ওই ড্রাগ কিন্তু আদার টিস্যুতেও এর অ্যাকশন শো করতে পারে। তো টার্গেট টিস্যুতে এটা হবে প্রাইমারি ইফেক্ট এবং এটার এক্সটেনশন হয়ে গেলে যে টাইপ এ অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন, এটা হলো এক্সটেনশন অফ প্রাইমারি ইফেক্ট। আর আদার টিস্যুতে যদি ইফেক্ট হয় যেটা আমাদের টার্গেট না, আমাদের ডিজায়ার না, সেটা হবে সেকেন্ডারি ইফেক্ট। যেমন কোন পেশেন্টকে যদি বিটা ব্লকার দেওয়া হয়, যেমন প্রোপানোলল, অ্যাটিনোলল, প্রোপানোললই বলি, প্রোপানোলল এটা হচ্ছে একটা বিটা অ্যাড্রেনাল অ্যান্টাগনিস্ট আর বিটা ব্লকার। তো এটা যদি কোনো পেশেন্টকে দেওয়া হয়, এটা ইউজুয়ালি কার্ডিওভাস্কুলার ইন্ডিকেশন ইউজ করা হয়। এটা দিলে বিপি কমবে, অ্যান্টিহাইপারটেনসিভ হিসেবে এটার অ্যাকশন আছে, অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ হিসেবে এটার অ্যাকশন আছে, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া এটা একটা অ্যারিথমিয়া, কার্ডিয়াক অ্যারিথমিয়া ইউজ করা যেতে পারে। তো এটা যদি ইউজ করা হয় তো কার্ডিওভাস্কুলার সিস্টেমে সে তো টার্গেট ইফেক্ট দিবে, বেনিফিশিয়াল ইফেক্ট দিবে, বাট এটার সেকেন্ডারি ইফেক্ট বিটা 1 রিসেপ্টর দিয়ে, এটা বিটা 1 রিসেপ্টর প্রেজেন্ট অন হার্ট, এটা হার্টে যে ইফেক্ট দিবে এটা হচ্ছে বিটা 1 ইফেক্ট, এটা হলো বেনিফিশিয়াল ইফেক্ট দিবে। বাট দেয়ার ইজ বিটা 2 রিসেপ্টরস অন ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল, সেখানে আবার এটার ইফেক্ট হচ্ছে ব্রঙ্কোস্পাজম। তাহলে ওদিকে বেনিফিশিয়াল ইফেক্ট কার্ডিওভাস্কুলার সিস্টেমে দিল, আবার সেকেন্ডারি ইফেক্ট ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলে ব্রঙ্কোস্পাজম হয়ে আবার ব্রঙ্কোস্পাজম হয়ে যাবে। তাহলে এটা হবে সেকেন্ডারি ইফেক্ট। সেকেন্ডারি ইফেক্ট আমরা যেটা বললাম, প্রোপানোলল দিলে ওদিকে কার্ডিওভাস্কুলার সিস্টেমে হার্ট রেট কমাবে, বিপি কমাবে, এগুলো ইফেক্ট পাওয়া যাবে, অ্যারিথমিয়া থাকলে সেটা কন্ট্রোল হয়ে যাবে। বাট সেকেন্ডারি ইফেক্ট হচ্ছে ব্রঙ্কোস্পাজম, বিটা 2 ইফেক্ট। তাহলে এইভাবে অগমেন্টেশন টাইপ এ অর অগমেন্টেড, এটাকে দুই ভাগে আমরা ভাগ করলাম, এক্সটেনশন অফ প্রাইমারি ইফেক্ট এন্ড সেকেন্ডারি ইফেক্ট। এবারে টাইপ বি। টাইপ বি আমরা টাইপ এর ক্ষেত্রে যেমন আমরা এক্সপ্লেইন করতে পারছিলাম ফার্মাকোলজি দিয়ে, তার যা ইফেক্ট জাস্ট এটার এক্সটেনশন। টাইপ বি কিন্তু সেরকম না, টাইপ বি হচ্ছে আননন ফার্মাকোলজিক্যাল অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন। নামই হলো বিজারি, বিজারি মানে হলো অদ্ভুত ধরনের, অদ্ভুত, এটাকে এক্সপ্লেইন করা যায় না ইউজুয়ালি ফার্মাকোলজি দিয়ে। এজন্য কার হবে কার হবে না এটাও প্রেডিক্ট করা যায় না, বা এটা দিলে যে এরকম অ্যাডভার্স হতে পারে এটা আগে থেকে প্রেডিক্ট করা যায় না। এজন্য ইট ইজ আনপ্রেডিক্টেবল, নট ডোজ ডিপেন্ডেন্ট, এটা কিন্তু ডোজ ডিপেন্ডেন্ট না, এবং হয়ে গেলে এটা ইউজুয়ালি রিভার্স করা ডিফিকাল্ট, রিভার্স করা যায় না ইজিলি। তো টাইপ এ যেমন ছিল ভেরি কমন, টাইপ বি আবার রেয়ার অর আনকমন, but it may be serious and life threatening. অনেক সময় তোমাদের পরীক্ষায় কোশ্চেন করা হতে পারে কম্পেয়ার টাইপ এ এন্ড টাইপ বি অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন, তাহলে এই কথাগুলো পাশাপাশি বললেই হয়ে যাবে। টাইপ এ হচ্ছে প্রেডিক্টেবল, টাইপ বি আনপ্রেডিক্টেবল। টাইপ এ হচ্ছে অগমেন্টেশন অফ ফার্মাকোলজিক্যাল নরমাল ফার্মাকোলজিক্যাল অ্যাকশন অফ ড্রাগ, আর টাইপ বি ইট ইজ আননোন, it is not augmentation of hormone, it is unknown, bizarre. So type A dose dependent, type B not dose dependent. Type A very common, type B less common. Type A usually not serious, type B usually serious and may be life threatening. Type A easily control করা যায়, manage করা যায়, reverse করা যায়. Type B usually
readily reverse করা যায় না, ম্যানেজ করা যায় না, difficult to manage. তাহলে this is type B adverse drug reaction. Your example, type B adverse reactions are again subdivided into two types: idiosyncrasy and hypersensitivity or allergy. Number one, idiosyncratic reaction or idiosyncrasy. Number two, allergy or hypersensitivity. Type B adverse reaction may be idiosyncratic reaction or it may be allergy or hypersensitivity. এই দুই ধরনের হতে পারে। What is idiosyncrasy? তোমাদের ফার্স্ট ক্লাসে, ইন্ট্রোডাক্টরি ক্লাসে ব্রাঞ্চেস অফ ফার্মাকোলজি এর মধ্যে কিছু মেইন ব্রাঞ্চ, ইম্পর্টেন্ট ব্রাঞ্চ বলা হয়েছে, এরপরে কিছু লেস ইম্পর্টেন্ট ব্রাঞ্চ। লেস ইম্পর্টেন্ট মানে তোমাদের এই লেভেলে পড়ার জন্য লেস ইম্পর্টেন্ট, বাট ব্যাপারগুলো তো আসলে অবশ্যই ইম্পর্টেন্ট। তো ওখানে একটা ব্রাঞ্চ বলা হয়েছিল ফার্মাকোজেনেটিক্স। তোমাদের মনে আছে কি? ফার্মাকোজেনেটিক্স মনে আছে? বলো দেখি কেউ। Altered drug response due to genetic variation, sir. Very good, very good. তাহলে abnormal drug response or drug reaction due to genetic variability of the individuals. Altered or abnormal drug response or reaction due to genetic variability or genetic or heredity. Inherent abnormality জন্য যে abnormal drug response হয়, this is মানে এইটা স্টাডি করা, this branch is pharmacogenetics. তাহলে ফার্মাকোলজির যে ব্রাঞ্চে এই বিষয়টা ডিসকাস করা হয় আর স্টাডি করা হয় abnormal drug response or reaction due to genetic abnormality or genetic variability, ওই ব্রাঞ্চটার নাম হচ্ছে ফার্মাকোজেনেটিক্স। আর যে abnormal drug response or reactions হয় due to genetic variability or inherent abnormality, সেই রিয়াকশন, সেই অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন গুলোকেই বলা হয় idiosyncratic reactions or idiosyncrasy. তাহলে idiosyncrasy স্টাডি করা আর ডিসকাস করা হয় যে ব্রাঞ্চে, এটাই হচ্ছে ফার্মাকোজেনেটিক্স। তাহলে হোয়াট ইজ idiosyncrasy? Abnormal drug response or abnormal drug reaction due to genetic variability or inherent abnormality. আর ড্রাগ অ্যালার্জি আর হাইপারসেনসিটিভিটি, এটা শুধু আমরা ফার্মাকোলজি রিলেশনে শুধু ড্রাগ অ্যালার্জি বা ড্রাগ হাইপারসেনসিটিভ বলতেছি, বাট there are other substances other than drugs ছাড়াও আরো অনেক কিছু দিয়ে অ্যালার্জি আর হাইপারসেনসিটিভিটি হতে পারে। তোমরা এটা মাইক্রোবায়োলজিতে ইমিউনোলজি রিলেশনে হাইপারসেনসিটিভিটি আর অ্যালার্জি তোমরা ডিটেইলস পড়বে। এখানে আমরা ড্রাগের রিলেশনে যতটুকু ডিসকাস করার করতেছি। তাহলে these two types of reactions are included as type B adverse drug reaction: idiosyncrasy and allergy or hypersensitivity. What is idiosyncrasy? বললাম abnormal drug response or reaction due to inherent or genetic abnormality. তো এই জেনেটিক abnormality গুলা ম্যাক্সিমামই হচ্ছে এনজাইম ডেফিসিয়েন্সি, আর কিছু কিছু রিসেপ্টর abnormality হতে পারে। Most commonly there is deficiency of enzymes in the body, আর কিছু কিছু ক্ষেত্রে রিসেপ্টর abnormality। তো এটা কিন্তু ভেরি ভেরি রেয়ার। idiosyncratic reaction এটা ভেরি ভেরি রেয়ার, বাট ইট ইজ সিরিয়াস। যার ক্ষেত্রে হয়ে গেল রেয়ার ঠিক আছে, কিন্তু যার ক্ষেত্রে হয়ে যায় তখন প্রবলেমটা হয়ে যায় ভেরি সিরিয়াস। রেয়ার বাট সিরিয়াস। আমরা কিছু এক্সাম্পল দেই কাদের ক্ষেত্রে এই idiosyncratic reactions হতে পারে, এর কিছু এক্সাম্পল। জেনেটিক্যালি যেসব ইন্ডিভিজুয়াল G6PD ডেফিসিয়েন্সি থাকে,
গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি যাদের থাকে তাদের ক্ষেত্রে কিছু কিছু ড্রাগ দিলে কিছু অ্যাবনর্মাল রিঅ্যাকশন অর রেসপন্স হয়। সিউডোকোলিনেস্টারেজ ডেফিসিয়েন্সি থাকলে তাদের ক্ষেত্রে কোনো ড্রাগ দিলে অ্যাবনর্মাল রেসপন্স হতে পারে। সিউডোকোলিনেস্টারেজ এক্সেস হতে পারে। আবার অ্যাসিটাইলেটর স্ট্যাটাস আমরা বায়োট্রান্সফরমেশনে দেখিয়েছি ফেজ 2 রিঅ্যাকশনের একটা রিঅ্যাকশন হচ্ছে অ্যাসিটাইলেশন। তো জেনেটিক্যালি কোনো ইন্ডিভিজুয়াল স্লো অ্যাসিটাইলেটর হতে পারে, আবার কেউ কেউ র্যাপিড অ্যাসিটাইলেটর হতে পারে। তো যারা স্লো অ্যাসিটাইলেটর তাদের ক্ষেত্রে কিছু কোনো ড্রাগ দিলে এক ধরনের অ্যাবনর্মাল রেসপন্স হতে পারে, আবার যারা র্যাপিড অ্যাসিটাইলেটর তাদের ক্ষেত্রে কোনো ড্রাগ দিলে অন্য ধরনের অ্যাবনর্মাল ড্রাগ রেসপন্স হতে পারে। Another one is receptor abnormality. রিসেপ্টর অ্যাবনর্মালিটির কারণে এক ধরনের রিসেপ্টর অ্যাবনর্মালিটি আছে, তাদের ক্ষেত্রে হ্যালোথেন জেনারেল অ্যানেস্থেটিক দিলে তাদের হিউজ ক্যালসিয়াম ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন হয়ে এক্সেসিভ স্কেলিটাল মাসল কন্ট্রাকশন হয়ে তাদের হাইপার মেটাবলিক স্টেট হয়ে তাদের হাইপার পাইরেক্সিয়া হয়ে যায়, হাইপারথার্মিয়া হয়, এটাকে বলে ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া। সেটা আমরা পরে আসতেছি। তাহলে ইডিওসিনক্রেটিক রিঅ্যাকশন অর ফার্মাকোজেনেটিক্স এর এক্সাম্পলস যদি জানতে চাওয়া হয় তাহলে তোমরা কয়েকটা মনে রাখার চেষ্টা করো। একটা হলো যে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি, সিউডোকোলিনেস্টারেজ ডেফিসিয়েন্সি, সিউডোকোলিনেস্টারেজ এক্সেস, অ্যাসিটাইলেটর স্ট্যাটাস আইদার স্লো অ্যাসিটাইলেটর অর র্যাপিড অ্যাসিটাইলেটর, and some receptor abnormality. এগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় ইনভেরিয়েবলি এটা এই রিলেশনে আসলেই এটাতে চলে যাওয়া হয় কোশ্চেন, G6PD deficiency, গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ এই এনজাইমটা কোন মেটাবলিক পাথওয়ের এনজাইম বলো দেখি? HMP shunt. Pentose phosphate pathway. It is an alternative pathway of glucose metabolism, carbohydrate metabolism. এই পাথওয়ের ইম্পর্টেন্স কি বলো দেখি? এই পাথওয়েতে কয়টা এটিপি তৈরি হয়? No ATP. বলো দেখি, মনে আছে বায়োকেমিস্ট্রি মেটাবলিজম? Sir, no ATP. স্যার কোনো এটিপি নাই তো স্যার, নো এটিপি, নো এটিপি। হ্যাঁ, কোনো এনার্জি আর কোনো এটিপি তৈরি হয় না এই পাথওয়ে। তাহলে এটিপি তৈরি হয় না, তাহলে এই মেটাবলিক পাথওয়ে দিয়ে আমাদের কি লাভ? NADP2S এটা তৈরি হয়, তারপর রাইবোজ, নিউক্লিওটাইড এগুলো তৈরি হয়। হ্যাঁ, এই পাথওয়ের ইম্পর্টেন্স হচ্ছে এরা NADP কে NADPH এ কনভার্ট করে, তার মানে হলো রিডিউসড স্টেটে রাখে। এই রিডিউসড NADPH বডির বিভিন্ন ফাংশনে লাগে, ফ্যাটি অ্যাসিড সিনথেসিসে লাগে, আরো কিছু লাগে। আর আমরা এখন যেটা বলতে চাচ্ছি যে ইম্পর্টেন্স, সেটা হচ্ছে যে এই রিডিউসড NADPH, তাহলে এই পাথওয়ের যে এনজাইম গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ, এই এনজাইম NADP কে NADPH এ H ফর্মে রাখে, দ্যাট ইজ রিডিউসড স্টেটে রাখে। রিডিউসড NADP দ্যাট ইজ NADPH এটা আবার গ্লুটাথিয়ন কে and reduced glutathione is necessary for maintaining integrity of membranes, আমাদের সেল মেমব্রেন ইনক্লুডিং RBC মেমব্রেন। এরপরে হিমোগ্লোবিনের ইন্টিগ্রিটি মেইনটেইন, এটাতেও এটার ফাংশন আছে এই তার এই রিডিউসড প্রপার্টির জন্য। তার মানে রিডিউসড NADP এটা হলো গ্লুটাথিয়নকে reduced glutathione convert করে। reduced glutathione is necessary for maintaining integrity of membranes including RBC membrane. এখন কিছু কিছু ড্রাগ আছে যেগুলো অক্সিডেন্ট প্রপার্টি, আমরা ড্রাগ দিয়ে বলতেছি, যে কোনো অক্সিডাইজিং এজেন্ট হতে পারে, আমরা ড্রাগের রিলেশনে কথা বলতেছি। তো অক্সিডেন্ট প্রপার্টিজ আছে যেসব ড্রাগের, তো এইসব ড্রাগ যদি এই ধরনের ইন্ডিভিজুয়ালকে দেওয়া হয়
যার গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজিনেজ ডেফিসিয়েন্সি আছে। তো তার গ্লুকোজ 6-ফসফেট ডেফিসিয়েন্সি থাকলে তার তো NADP কে NADPH এ কনভার্ট করার কেউ নাই। আর NADPH না থাকলে গ্লুটাথিয়নও তো রিডিউসড হবে না, রিডিউসড গ্লুটাথিয়নও তার তৈরি হবে না। না থাকলে যে অক্সিডাইজিং এজেন্টের এক্সপোজারে যখন এই ধরনের ইন্ডিভিজুয়াল আসবে তখন মেমব্রেন ইনজুরিকে প্রোটেকশন করার মতো তার কোনো রিডিউস গ্লুটাথিয়ন নাই। এই মেমব্রেন যদি ইনজুরি হয়ে যায় তাহলে আরো বেশি লাইসিস হয়ে যাবে, দ্যাট ইজ হিমোলাইসিস হয়ে যাবে। এই জন্য গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজিনেজ ডেফিসিয়েন্সি যাদের আছে তাদের ক্ষেত্রে কোনো অক্সিডেন্ট এজেন্ট আর অক্সিডেন্ট ড্রাগস যদি দেওয়া হয়, যেমন এক্ষেত্রে আমরা বেশি ইম্পর্টেন্ট দিয়ে বলি কয়েকটা ড্রাগের কথা। প্রিমাকুইন, এটা একটা অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ। প্রিমাকুইন, ড্যাপসন, এটা একটা অ্যান্টিলেপ্রোসি ড্রাগ। নেলিডিক্সিক অ্যাসিড, এটা একটা কুইনোলন ডেরিভেটিভস অ্যান্টিবায়োটিক। তাহলে প্রিমাকুইন, ড্যাপসন, নেলিডিক্সিক অ্যাসিড, আরো অনেক বড় লিস্ট আছে এই গ্রুপে যে গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি যাদের থাকে তাদের ক্ষেত্রে কোন কোন ড্রাগ দিলে পেশেন্টের এই হেমোলাইসিস হবে, হেমোলাইটিক অ্যানিমিয়া হবে। এটা অনেক বড় লিস্ট আছে, তোমাদের বেনেট এন্ড ব্রাউন সব বইতেই আছে, বেনেট এন্ড ব্রাউনে লিস্টটা সাজানো আছে। তো তার মধ্যে তিনটা ড্রাগের নাম অবশ্যই মনে রাখতে হবে, প্রিমাকুইন, ড্যাপসন এন্ড নেলিডিক্সিক অ্যাসিড। তো এইসব ড্রাগ এই G6PD ডেফিসিয়েন্ট পেশেন্টকে দিলে তাদের হেমোলাইসিস ফলোড বাই হেমোলাইটিক অ্যানিমিয়া হয়ে যেতে পারে। এবারে সিউডোকোলিনেস্টারেজ ডেফিসিয়েন্সি। আচ্ছা স্লাইডটা একটু দেখো। প্রিমাকুইন একটু কম শোনা যাচ্ছে। হ্যাঁ সাউন্ড একটু কম শোনা যাচ্ছে হঠাৎ। সাউন্ড ঠিক আছে স্যার, সাউন্ড ঠিক আছে, তার হয়তো স্যার নেটওয়ার্কের সমস্যা স্যার। ঠিক আছে জি স্যার, আমার এখানে ঠিক আছে তাই স্যার, তো? মানে সব জায়গায় ঠিক আছে স্যার। কেউ কেউ তো বলতেছে শোনা যাচ্ছে ঠিক, তার মানে হয়তো ইন্ডিভিজুয়াল প্রবলেম কারো। জি স্যার, ওটা পার্সোনাল প্রবলেম। আচ্ছা, প্রিমাকুইন ইন G6PD ডেফিসিয়েন্সি যে কথাটা আমরা বললাম যদি দেওয়া হয় তাহলে হেমোলাইসিস হয়ে যাবে। এবারে সিউডোকোলিনেস্টারেজ ডেফিসিয়েন্সি। Pseudocholinesterase is an enzyme that metabolizes acetylcholine, succinylcholine and some other drugs. এটা তোমাদের অটোনমিক ফার্মাকোলজি সামনে যখন পড়ানো হবে তখন এটা তোমাদের ভালো আইডিয়া হবে। তো এখন যতটুকু মনে রাখতে পারো মনে রাখো। সিউডোকোলিনেস্টারেজ ডেফিসিয়েন্সি, তো এই এনজাইম ডেফিসিয়েন্সি যাদের থাকে এই এনজাইমটা অ্যাসিটাইলকোলিন, সাকসিনাইলকোলিন আর সাকসামিথোনিয়াম and some other drugs এগুলোর মেটাবলিজম করে। এখন সাকসামিথোনিয়ামের মেটাবলিজম হয় সিউডোকোলিনেস্টারেজ দ্বারা। তো কারো যদি সাকসামিথোনিয়াম দেওয়া হলো কিন্তু তার সিউডোকোলিনেস্টারেজ ডেফিসিয়েন্সি আছে, ঘটনা যদি এরকম হয় তাহলে কি হবে? সিউডোকোলিনেস্টারেজ না থাকার কারণে সাকসামিথোনিয়াম মেটাবলিজম হবে না, তার ব্লাডে বডিতে অ্যাকুমুলেশন করবে, এর ইফেক্ট এটা প্রলংড হবে। এখন এটার ইফেক্ট কি? সাকসামিথোনিয়াম হচ্ছে এক ধরনের স্কেলিটাল মাসেল রিল্যাক্সেন্ট, এটা অ্যানেস্থেসিয়া রিলেশনে ইউজ করা হয় মাসেল রিল্যাক্স করার জন্য। তবে এটা শর্ট অ্যাক্টিং, এই জন্য এটা ইউজুয়ালি এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশনের পারপাসে ইউজ করা হয়, পরে অন্য মাসেল রিল্যাক্সেন্ট ইউজ করা হয়। তো এখন কারো যদি সিউডোকোলিনেস্টারেজ ডেফিসিয়েন্সি থাকে তাকে সাকসামিথোনিয়াম দেওয়া হলো, সাকসামিথোনিয়াম মেটাবলিজম হবে না, এটার যে মাসেল রিল্যাক্সিং প্রপার্টি, স্কেলিটাল মাসেল রিল্যাক্সিং প্রপার্টি, এটা তখন পারসিস্ট করবে। বডির অল স্কেলিটাল মাসেলস ইনক্লুডিং ডায়াফ্রাম, the chief muscle of respiration, এটাও রিল্যাক্স থাকবে। আর ডায়াফ্রাম যদি প্যারালাইজ থাকে, রিল্যাক্স থাকে, তাহলে তার স্পন্টেনিয়াস রেসপিরেশন হবে না, অ্যাপনিয়া হয়ে যাবে। দিস ইজ নোন অ্যাজ সাকসামিথোনিয়াম অ্যাপনিয়া। তাহলে সিউডোকোলিনেস্টারেজ ডেফিসিয়েন্ট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে সাকসামিথোনিয়াম দিলে সাকসামিথোনিয়াম মেটাবলিজম না হওয়ার কারণে রেসপিরেটরি মাসেল রিল্যাক্সেশন, ডায়াফ্রাম প্যারালাইসিস, এটা প্রলং হয়ে তার প্রলং অ্যাপনিয়া হতে পারে, which is known as সাকসামিথোনিয়াম অ্যাপনিয়া। আবার যার ক্ষেত্রে সিউডোকোলিনেস্টারেজ এক্সেস জেনেটিক্যালি আবার এটা এনজাইম বেশি থাকতে পারে, তো বেশি থাকলে আবার সে বেশি বেশি সাকসামিথোনিয়াম মেটাবলিজম করবে। তাহলে যে ডোজে আমরা আশা করি ইউজুয়ালি যে তার
অ্যাডিকুয়েট মাসেল রিল্যাক্সেশন আমরা পেয়ে যাব। তো তার এক্সেসিভ মেটাবলিজম হয়ে যাচ্ছে এক্সেস এনজাইম থাকার কারণে, এজন্য ওই ডোজে তার মাসেল রিল্যাক্সিং প্রপার্টি আমরা পাবো না। এই জন্য ইট মে নিড টু ইনক্রিজ দ্য ডোজ অফ সাক্সামিথোনিয়াম ফর আওয়ার টার্গেট মাসেল রিল্যাক্সেশন। তাহলে ডিফিসিয়েন্সি হলে এক ধরনের ঘটনা ঘটলো, আর এক্সেস হলে মেটাবলিজম বেশি হয়ে যাচ্ছে, এজন্য আমাদের টার্গেট ইফেক্ট পাওয়ার জন্য তার ডোজ বাড়ানো লাগতে পারে। এবারে অ্যাসিটাইলেটর স্ট্যাটাস আমরা বলেছি যে কিছু কিছু ড্রাগের ফেজ 2 রিঅ্যাকশন হয় অ্যাসিটাইলেশন দ্বারা। এখন অ্যাসিটাইলেশনের ক্ষেত্রে আবার জেনেটিক্যালি কেউ হতে পারে স্লো অ্যাসিটাইলেটর, কেউ হতে পারে র্যাপিড অ্যাসিটাইলেটর। তো আমরা আইএনএস দিয়ে एग्जांपल দেই, আইসোনিকোটিনিক অ্যাসিড হাইড্রাজাইড এনটিটিভি ড্রাগের নাম্বার 1 ড্রাগ আইএনএস। তো এটা যদি দেওয়া হয় পেশেন্টকে আর সে যদি স্লো অ্যাসিটাইলেটর হয় তাহলে কি ঘটনা ঘটবে? আইএনএস স্লোলি মেটাবলিজম হবে, তার মানে বডিতে পারসিস্ট করবে লং টাইম। আর আইএনএস এর সঙ্গে পাইরিডক্সিন আর ভিটামিন বি6 এর স্ট্রাকচারাল সিমিলারিটি আছে, তখন এই দুইজনের মধ্যে কম্পিটিশন হবে আইএনএস এন্ড পাইরিডক্সিন। তো আইএনএস থেকে যাবে, পাইরিডক্সিন আর ভিটামিন বি6 বডি থেকে বেশি এক্সক্রিশন হয়ে যাবে, বের হয়ে যাবে, তখন বডিতে পাইরিডক্সিন ডেফিসিয়েন্সি হবে। পাইরিডক্সিন ডেফিসিয়েন্সির প্রেজেন্টেশন হলো, ফিচার হলো পেরিফেরাল নিউরোপ্যাথি। এজন্য ইউজ অফ আইএনএস ইন স্লো অ্যাসিটাইলেটর মে কজ পেরিফেরাল নিউরোপ্যাথি। আবার যারা র্যাপিড অ্যাসিটাইলেটর তাদের ক্ষেত্রে আইএনএস ইউজ করলে কি হবে? মানে র্যাপিড অ্যাসিটাইলেশন হবে, ফেজ 2 রিঅ্যাকশন অ্যাসিটাইলেশন এটা তার বেশি হবে, তারপরে বেশি বেশি মেটাবলিজম হবে, আর বেশি বেশি মেটাবলিজম হওয়া মানে বেশি বেশি মেটাবোলাইট ফর্মেশন হওয়া। এন্ড আইএনএস অ্যাসিটাইলেশন হয়ে যে মেটাবোলাইট গুলো ফর্মেশন হয় এগুলো যদি এক্সেস হয়, এক্সেস অ্যাকুমুলেশন ইন লিভার মে কজ হেপাটোটক্সিসিটি। তাহলে স্লো অ্যাসিটাইলেটরে আইএনএস ইউজ করলে পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে, আর র্যাপিড অ্যাসিটাইলেটরের ক্ষেত্রে আইএনএস ইউজ করলে হেপাটোটক্সিসিটি হতে পারে। এবারে আমরা রিসেপ্টর অ্যাবনরমালিটির কথা বলতেছিলাম। তো জেনেটিক্যালি এই রিসেপ্টর অ্যাবনরমালিটি, এক ধরনের রিসেপ্টর অ্যাবনরমালিটি কারো কারো থাকে, সেই ক্ষেত্রে তাকে যদি হ্যালোথেন দেওয়া হয়, হ্যালোথেন একটা জেনারেল অ্যানেস্থেটিক এজেন্ট, গ্যাসিয়াস এজেন্ট হ্যালোথেন ইউজড অ্যাজ জেনারেল অ্যানেস্থেটিক। তো হ্যালোথেন দিলে ওই রিসেপ্টর অ্যাবনরমালিটির কারণে স্কেলিটাল মাসেলে হিউজ অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম অ্যাকুমুলেশন, এক্সেসিভ ওই সেলে ঢুকে যায়, আবার সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে এক্সেস ক্যালসিয়াম রিলিজ হয়, সব মিলে স্কেলিটাল মাসেলে হিউজ ইন্টারসেলুলার অ্যাকুমুলেশন অফ ক্যালসিয়াম হয়ে যায়। আর স্কেলিটাল মাসেল কন্ট্রাকশনের ক্ষেত্রে ক্যালসিয়ামের রোল এটা তো তোমাদের জানা আছে নিশ্চয়ই। তাহলে ভিগোরাস স্কেলিটাল মাসেল কন্ট্রাকশন হয়, মেটাবলিক অ্যাক্টিভিটি বেড়ে যায়, বডি টেম্পারেচার, মেটাবলিক অ্যাক্টিভিটি বেড়ে যাওয়া, কন্ট্রাকশন, মাসেল কন্ট্রাকশন এগুলো কিন্তু টেম্পারেচার প্রোডাকশন করে। তো টেম্পারেচার অনেক বেড়ে যাবে, হুইচ ইজ নোন অ্যাজ ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া। তাহলে এটা এক ধরনের ইডিওসিনক্রেটিক রিঅ্যাকশন, যে কারো কারো রিসেপ্টর অ্যাবনরমালিটির কারণে হ্যালোথেনের এক্সপোজারে আসলে তাদের ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া হয়ে যেতে পারে। নেক্সট অ্যানাদার সাবটাইপ অফ টাইপ বি অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন। আমরা এতক্ষণ বলতেছিলাম ইডিওসিনক্রেসি, এবারে আসি অ্যালার্জি অর হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন। সিম্পলি অ্যালার্জি অর অ্যালার্জিক রিঅ্যাকশনও বলা হয়, তবে প্রেফার টার্ম ইজ হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন। তো তোমাদের তো মাইক্রোবায়োলজি এখনো পড়ানো হয় নাই, তো যাই হোক ওটা পড়া থাকলে তোমাদের সুবিধা হইতো, তো আমি তোমাদের বোঝার জন্য যতটুকু দরকার একটু ডিসকাস করতেছি। হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন অর অ্যালার্জিক রিঅ্যাকশন কি জিনিস? exaggerated or inappropriate immune response or immune reaction that may be harmful to the host. Normally immune system আমাদের জন্য বেনিফিশিয়াল, আমাদের আল্লাহ তাআলা ইমিউন সিস্টেম দিয়েছেন অনেক কিছু ডিফেন্স করার জন্য,
বাট ইমিউন সিস্টেম যদি ওভার অ্যাক্টিভ হয়ে যায়, রেসপন্সটা তার যদি এক্সেসিভ হয় বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয় এবং যেটা হোস্ট টিস্যুর জন্য হার্মফুল হয়ে যায়, তখন এটাকে বলা হবে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন আর অ্যালার্জিক রিয়াকশন। এর বেস্ট এক্সাম্পল আমাদের ফার্মাকোলজিতে ড্রাগের রিলেশনে, that is penicillin induced allergy or hypersensitivity reaction, which is আসলে type 1 hypersensitivity reaction. তাহলে exaggerated or inappropriate immune response or immune reaction that may cause harm to the host. There are 4 types, basic types of hypersensitivity reaction or allergy reaction: type 1, type 2, type 3 and type 4. Type 1 is known as immediate type or anaphylactic type. Type 2 is known as cytotoxic type. Type 3 is known as immune complex type. And type 4 is known as delayed type. এই 4 ধরনের types of hypersensitivity reaction এর মধ্যে type 1, 2 and 3, these 3 hypersensitivity reactions are antibody mediated. But type 4 is cell mediated, that is T cell mediated. And type 1, 2, 3 তিনটাই antibody mediated, তবে এর মধ্যে একটু ডিফারেন্স হলো type 1 is mediated by IgE and type 2 and 3 এক্ষেত্রে IgG and IgM দুটোর ইনভলভমেন্ট থাকতে পারে। তবে টাইপ 3 এর ক্ষেত্রে আবার অ্যান্টিজেন এন্ড অ্যান্টিবডি মিলে একটা কমপ্লেক্স ফর্মেশন হয়, যেটাকে বলা হয় ইমিউন কমপ্লেক্স। ইমিউন কমপ্লেক্স মানে হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। তাহলে টাইপ 1, 2, 3, 4 এগুলোর নাম অ্যান্টিবডি মিডিয়েটেড টাইপ 1, 2, 3 and cell mediated or T cell mediated is type 4. Type 4 is known as delayed type or delayed hypersensitivity reaction. আচ্ছা, এগুলোর একটু এক্সাম্পল দেই, ড্রাগ এক্সাম্পল। টাইপ 1 hypersensitive reaction এর মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল অ্যাজ ড্রাগের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ 1 বললেই কোন ড্রাগ দিয়ে টাইপ 1 hypersensitive reaction হয় বা অ্যানাফাইল্যাক্সিস হয় বা অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন হয়, এটা বললে অবশ্যই বলতে হবে পেনিসিলিন। পেনিসিলিন না বললে অন্য ড্রাগের নাম বলা যাবে না আগে, পেনিসিলিন। টাইপ 1 রিয়াকশন বা টাইপ 1 hypersensitive reaction বলা হোক বা ইমিডিয়েট হাইপারসেন্সিটিভ রিয়াকশন বলা হোক বা অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন বলা হোক বা অ্যানাফাইল্যাকটিক শক বলা হোক বা অ্যানাফাইল্যাক্সিস বলা হোক, যেটাই বলা হোক, এটার কজ এক্সাম্পল অবশ্যই বলতে হবে পেনিসিলিন। টাইপ 2 হাইপারসেন্সিটিভিটি রিয়াকশন, এটার এক্সাম্পল হচ্ছে মিথাইল ডোপা। আরো আছে, একটা করে মনে রাখো আপাতত। মিথাইল ডোপা দিলে হেমোলাইসিসে হেমোলাইটিক এনিমিয়া হতে পারে, এই টাইপ 2 রিয়াকশন মিডিয়েটেড। টাইপ 3 এর এক্সাম্পল প্রোকেইনামাইড, এটা একটা ড্রাগ প্রোকেইনামাইড, এটা অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ প্রোকেইনামাইড। তো প্রোকেইনামাইড দিলে তার এসএলই লাইক সিনড্রোম হতে পারে, লুপাস, সিস্টেমিক লুপাস ইরাইথোমেটোসাস, তোমরা হয়তো এখনো নাম শুনছো কিনা, এসএলই লুপাস, সিস্টেমিক লুপাস ইরাইথোমেটোসাস। তো প্রোকেইনামাইড এই ড্রাগ দিলে এই টাইপ 3 মানে ইমিউন কমপ্লেক্স ফর্মেশন হয়ে তার এই রিয়াকশন হতে পারে, এসএলই লাইক সিনড্রোম। এছাড়া সেরাম সিকনেস হতে পারে। তো টাইপ 3 মিডিয়েটেড হাইপারসেন্সিটিভ রিয়াকশনে অনেক সময় একটা সিনড্রোম হতে পারে which is known as স্টিভেন জনসন সিনড্রোম। স্টিভেন জনসন সিনড্রোম কিছু কিছু ড্রাগের কারণে এই টাইপ 3 হাইপারসেন্সিটিভিটি রিয়াকশন হয়ে এই সিনড্রোম হতে পারে which is known as স্টিভেন জনসন সিনড্রোম। যেমন সালফোনামাইড গ্রুপের ড্রাগ দিয়ে স্টিভেন জনসন সিনড্রোম হতে পারে, সালফোনামাইড। আচ্ছা, এবার আসো টাইপ 4। টাইপ 4 এর এক্সাম্পল কন্টাক্ট ডার্মাটাইটিস উইথ টপিক্যাল সালফোনামাইড এন্ড টপিক্যাল নিওমাইসিন। টপিক্যালি যেমন স্কিনে কিছু অয়েন্টমেন্ট, ক্রিম, এগুলোতে নিওমাইসিন, সালফোনামাইড এগুলো ইউজ করা হয়। তো টপিক্যালি এইসব ড্রাগ ইউজ করলে কন্টাক্ট ডার্মাটাইটিস হয়ে যেতে পারে, এবং এটা হচ্ছে টাইপ 4 hypersensitivity reaction, that is cell mediated, T cell mediated hypersensitivity reaction. এবারে আসি টাইপ সি।
টাইপ সি, সি রিপ্রেজেন্টস কন্টিনিউয়াস, মানে কন্টিনিউয়াসলি for prolonged period কোন ড্রাগ ইউজ করার কারণে যে অ্যাডভার্স ইফেক্ট হয় এটাকে ক্যাটাগরাইজ করা হয়েছে অ্যাজ টাইপ সি ADR, অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন। যেমন analgesic, প্যারাসিটামল or NSAID, analgesic, non-steroidal anti-inflammatory drugs, এগুলো যদি ফর প্রলং পিরিয়ড কেউ ইউজ করে তাহলে তার অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি ডেভেলপ করতে পারে, অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি। স্টেরয়েড যদি প্রলং পিরিয়ড কেউ ইউজ করে তার কুশিং সিনড্রোম হতে পারে। তাহলে অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি ডিউ টু প্রলংড ইউজ অফ অ্যানালজেসিক লাইক প্যারাসিটামল or NSAID, আর কুশিং সিনড্রোম হতে পারে যদি প্রলং পিরিয়ড অফ টাইম স্টেরয়েড ইউজ করা হয়। নেক্সট টাইপ ডি, delayed hypersensitivity, delayed type of adverse drug reaction। এটা মানে হলো যে ড্রাগ যখন ইউজ করা হবে এটার অ্যাডভার্স ইফেক্টটা তখন বোঝা যাবে না, দেরিতে বোঝা যাবে, অনেক পরে। যেমন টিরাটোজেনেসিস এন্ড কার্সিনোজেনেসিস, কিছু কিছু ড্রাগস আছে আর এজেন্টস আছে যেগুলো ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি আর পিরিয়ড অফ অর্গানোজেনেসিস ইউজ করলে এটার ওই বেবির কনজেনিটাল ম্যালফরমেশন হতে পারে। ড্রাগস দ্যাট কজ কনজেনিটাল ম্যালফরমেশন তাদেরকে বলা হয় টিরাটোজেনিক ড্রাগস, আর এই পজেশন অফ কনজেনিটাল ম্যালফরমেশন এটাকে বলা হচ্ছে টিরাটোজেনেসিস। আর কার্সিনোজেনেসিস মানে ড্রাগস দ্যাট কজেস ক্যান্সার, কার্সিনোমা। ড্রাগ কোন ড্রাগ ইউজ করার অনেক পরে ওইটার সিকুইলি ওটার ইফেক্ট হিসেবে ডিলেড ইফেক্ট হিসেবে কার্সিনোজেনেসিস হতে পারে। তো টিরাটোজেনিক ড্রাগস এর হিস্ট্রিতে মোস্ট ইম্পর্টেন্ট, হিস্ট্রিতে ফার্স্ট টিরাটোজেনিক ড্রাগ হিসেবে যেটা স্থান নিয়ে নিচ্ছে সেটা হলো থ্যালিডোমাইড। এটা একসময় অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ হিসেবে ইউজ হতো। তো ইন্ডিয়াতে একটা ট্র্যাজেডি হয়েছে যে প্রেগনেন্ট লেডিদেরকে কোনো একটা হেলথ সেন্টার থেকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল, তাদেরকে এই থ্যালিডোমাইড প্রেসক্রাইব করা হয়েছিল। পরে দেখা গেছে তাদের যখন ডেলিভারি হয়ে গেছে তো বেবি কনজেনিটাল অ্যানোমালি নিয়ে জন্মগ্রহণ করেছে। সেই অ্যানোমালিটাকে বলা হয়েছে ফোকোমেলিয়া। ফ্লিপার লাইক লিম ডিফেক্ট, তাদের লিম গুলো ছোট ছোট লাইক পেঙ্গুইন এরকম হয়েছিল। This is known as thalidomide tragedy or thalidomide disaster occurring in early 60s. তাহলে teratogenic drug, thalidomide একটা teratogenic drug. What are the other teratogenic drugs? Anti-cancer drugs or cytotoxic drugs, retinoid, vitamin A derivatives, anti-thyroid drugs, sulfonylurea, এটা একটা anti-diabetic drug, steroids, warfarin, it is an oral anticoagulant. তাহলে what are the teratogenic drugs? Thalidomide বলা হলো, others এর মধ্যে cytotoxic drugs or anti-cancer drugs, retinoid or vitamin A derivatives, steroids, sulfonylurea, warfarin, anti-thyroid drugs. In general, it is said that all drugs should be avoided in first trimester of pregnancy to avoid teratogenic risk. Last type of adverse drug reaction is type E adverse drug reaction. E represent end, আমরা আগেই বলেছি, end of use of drug। তার মানে হলো এই ক্ষেত্রে অ্যাডভার্স ইফেক্টটা যেটা বোঝানো হচ্ছে, কোন ড্রাগ অনেকদিন ইউজ করার পরে যখন ওই ড্রাগটা ইউজ করা স্টপ করে দেওয়া হয় বা ওই ড্রাগ উইথড্র করে দেওয়া হয়, এর কারণে যে প্রবলেম হয়, যে অ্যাডভার্স রিঅ্যাকশনস হয়, দিস ইজ adverse drug reactions type E. Best example, steroid, glucocorticoid or corticosteroid যদি prolonged period of time ইউজ করা হয়, ইউজ করার পরে এটা যদি সাডেনলি or abruptly উইথড্র করা হয় তাহলে পেশেন্টের সাডেনলি, স্টেরয়েড গুলো তো হচ্ছে বডির
যে কর্টিসল এটার রিপ্রেজেন্টেটিভ। তো যখন প্রলং পিরিয়ড এক্সোজেনাসলি কাউকে স্টেরয়েড সাপ্লিমেন্টেশন দেওয়া হবে তখন হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাডেনাল অ্যাক্সিস এটা কিন্তু সাপ্রেসড হয়ে যাবে। যখন বাইরে থেকে স্টেরয়েড সাপ্লাই দেওয়া হচ্ছে তখন এই হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাডেনাল অ্যাক্সিস ভাববে যে এখন তো রেডিমেড স্টেরয়েড বডিতে ঢুকতেছে, এখন আর আমাদের কাজ করার দরকার নেই। তো এই অ্যাক্সিস তখন ঘুমিয়ে যাবে। তো স্টেরয়েড এক্সোজেনাসলি লং টাইম দেওয়ার পরে যদি অ্যাব্রাপ্টলি আবার বন্ধ করে দেওয়া হয় তো ঘুমিয়ে থাকা অ্যাক্সিস এত তাড়াতাড়ি অ্যাক্টিভ হতে পারবে না, এত তাড়াতাড়ি কর্টিসল তৈরি করতে পারবে না। এই কারণে তার অ্যাকিউট অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি হবে, মানে অ্যাকিউটলি তার কর্টিসলের বডিতে কর্টিসলের ক্রাইসিস হবে। বাইরে থেকে এতদিন দেওয়া হচ্ছিল এই কারণে ভিতরে তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে বডির ভিতরে, এখন বাইরে থেকে হঠাৎ করে দেওয়া বন্ধ করা হলো, তখন স্টেরয়েডের ঘাটতি বডিতে অ্যাকিউট ক্রাইসিস দেখা দিল। একেই বলা হলো অ্যাকিউট অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি হুইচ ইজ নোন অ্যাজ এডিসনস ক্রাইসিস। তোমরা বুঝতে পারলে কি এটা? জি স্যার। বলো দেখি। স্যার একটা সিলি কোশ্চেন স্যার আমার স্যার। স্যার কোশ্চেনটা হ্যাঁ। এরকম, স্যার এই যে স্যার স্টেরয়েডটা স্যার আমরা প্রলং দিচ্ছি স্যার, এটা ধরেন স্যার হ্যাঁ। 10 মিলিগ্রাম বা 20 মিলিগ্রাম করে আমরা প্রতিদিন দিচ্ছি। এখন যদি স্যার হ্যাঁ। এই যে এই এডিশন ক্রাইসিস যেটা দেখা দিতেছে এটার জন্য যদি আমরা স্যার মানে ওই প্রথমে 20 মিলিগ্রাম করে দিতাম, এটা আস্তে আস্তে রিডিউসিং করে ডোজটা রিডিউসিং করে নিয়ে আসা তাকে 5 মিলিগ্রাম দিয়ে তারপর বন্ধ করে দিলাম, সেই ক্ষেত্রে কি স্যার এটা থেকে আমরা মানে এড়াই চলতে পারি এই বিষয়টা? ভেরি গুড। যেটা আমি এর পরে বলবো বা তোমাকে জিজ্ঞেস করবো এর আগে তুমি সেটা বলে ফেললে। ভেরি গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, এই জন্যই নেক্সট কোশ্চেন হলো যে যেহেতু স্টেরয়েড প্রলং দেওয়ার পরে অ্যাব্রাপ্ট উইথড্র করলে অ্যাকিউট অ্যাডেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি হয় আর এডিসনস ক্রাইসিস হয়, হাউ টু প্রিভেন্ট দিস প্রবলেম, এটা হলো নেক্সট কোশ্চেন। সেটা হলো আনসার ইজ steroid should be withdrawn gradually not abruptly। যতদিন আমাদের যে ডোজে দেওয়া দরকার 20 মিলিগ্রাম কি 40 মিলিগ্রাম কি 60 মিলিগ্রাম দেওয়া দরকার আমাদের ইফেক্টের জন্য ডিজিজের ট্রিটমেন্ট হিসেবে, ততদিন তো ওই ডোজেই দেব। যখন মনে করব যে আমার ট্রিটমেন্ট হয়ে গেছে এখন আমার স্টেরয়েড আর দেওয়ার দরকার নেই, আমি এটাকে উইথড্র করব, তখন আমাকে সাডেন আর অ্যাব্রাপ্ট উইথড্র করা যাবে না, গ্রাজুয়াল উইথড্র করতে হবে। গ্রাজুয়াল এটাকে বলা হয় টেপারিং অফ ডোজ। টেপার মানে কি? টেপার মানে কি বলো? টেপার শব্দটা শোনাই জি স্যার, টেপারিং এন্ড ওই স্পাইনাল কর্ডে পাইছি স্যার। ভেরি গুড। তার মানে কি? চ্যাপ্টার স্যার। তার মানে কি? স্যার বয়স আস্তে আস্তে ছোট করে দেওয়া স্যার, আস্তে আস্তে শুরু হয়ে গেছে, তাই তো? জি স্যার। হ্যাঁ, সেই হিসেবে স্টেরয়েডের ডোজ যদি আগে 60 থাকে পরে 50 করা হলো, পরে 40 করা হলো, 30, 20, 10, 5, তার মানে আস্তে আস্তে এটার ওয়েট কমানো হচ্ছে, ন্যারো এই যে লোয়ার টেপারিং এন্ড অফ স্পাইনাল কর্ড যেরকম ডোজটাকেও আমরা ওইভাবে টেপারিং করতেছি। অথবা এটাকে এরকমও বলা হয় টেইলিং অফ ডোজ। লেজ যেমন আস্তে আস্তে শুরু হয়ে যায়, টেইলিং অফ ডোজ or tapering of dose. তাহলে steroid should be withdrawn gradually by tapering or tailing of dose. এখন কোন ধরনের ড্রাগসে ইউজুয়ালি অ্যাডভার্স রিঅ্যাকশন বেশি হয়? অ্যান্টিবায়োটিক্স, NSAID, অ্যানালজেসিক, কার্ডিওভাস্কুলার ড্রাগস, অ্যান্টিডায়াবেটিক ড্রাগস, CNS, অ্যান্টিনিওপ্লাস্টিক ড্রাগস। আচ্ছা, আমরা তখন অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনের বিভিন্ন টাইপস নিয়ে বললাম। এর মধ্যে টাইপ বি এর একটা যে ছিল হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন, এটার মধ্যে আবার আমরা টাইপ গুলো ডিসকাস করেছি। হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশনের টাইপ 1, 2, 3, 4। এর মধ্যে টাইপ 1 যেটা, এটাকে বলা হয় ইমিডিয়েট টাইপ অর অ্যানাফাইল্যাকটিক টাইপ রিঅ্যাকশন অর অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন।
এইটা নিয়ে একটু ডিসকাস করি। অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন ইজ টাইপ 1 hypersensitivity reaction. It is also known as immediate hypersensitivity reaction. এটার প্রেজেন্টেশন কিন্তু মাইল্ড থেকে সিভিয়ার পর্যন্ত হতে পারে। Anaphylactic reaction may range from mild allergic reaction to severe life-threatening anaphylactic reaction. Severe life-threatening anaphylactic reaction is known as anaphylactic shock. যদি মাইল্ড অ্যালার্জিক রিঅ্যাকশন হয় তাহলে মাইল্ড, একদম লাইফ থ্রেটেনিং অ্যানাফাইল্যাক্টিক রিঅ্যাকশন হলে পেশেন্ট শকে চলে গেল, তখন এটাকে বলা হবে অ্যানাফাইল্যাক্টিক শক। তো মেকানিজম অফ অ্যানাফাইল্যাক্টিক রিঅ্যাকশনটা তোমাদের মাইক্রোবায়োলজিতে ডিটেইলস পড়ানোর কথা, এখন তোমাদের আচ্ছা একটু আইডিয়া দিই। অ্যানাফাইল্যাক্সিস বা অ্যানাফাইল্যাক্টিক রিঅ্যাকশনের ক্ষেত্রে তোমরা এই কথাটা মনে রাখবে, এখানে হলো একটা হলো ফার্স্ট এক্সপোজার আর একটা হলো সাবসিকুয়েন্ট এক্সপোজার। ফার্স্ট এক্সপোজারে ওই অ্যালার্জেন বা অ্যান্টিজেন ঢুকবে বডিতে এবং এর এগেইনস্টে অ্যান্টিবডি অফ আইজিই টাইপ এটা ফরমেশন হয়ে থাকবে এবং এই আইজিই মাস্ট সেলের রিসিপ্টরে বাইন্ড হয়ে থাকবে এবং আইজিই যখন মাস্ট সেলের রিসিপ্টরে বাইন্ড হয়ে থাকলো তখন তাকে বলা হয় সেন্সিটাইজড মাস্ট সেল। এই পর্যন্ত হয় ফার্স্ট এক্সপোজারে সেন্সিটাইজেশন, প্রি সেন্সিটাইজেশন। এখন সাবসিকুয়েন্টলি যদি সেম অ্যান্টিজেন আর সেম অ্যালার্জেন অথবা সেম ড্রাগ যদি ওই পেশেন্টের বডিতে ঢোকে, তখন ওই অ্যান্টিজেন অর অ্যালার্জেন অর ড্রাগ অলরেডি তো মাস্ট সেলে আগের বার অ্যান্টিবডি বাইন্ড হয়ে আছে আইজিই, তো এই অ্যান্টিজেন অর অ্যালার্জেন অর ড্রাগ ওই অ্যান্টিবডির সঙ্গে বাইন্ড হয়ে যাবে মাস্ট সেলের গায়ে যে লাগানো আছে এবং অ্যান্টিজেন ওই অ্যান্টিবডির সঙ্গে বাইন্ড হয়ে যাওয়ার কারণে ওই মাস্ট সেল অ্যাক্টিভেশন আর ডিগ্রানুলেশন হবে, মাস্ট সেলের ভিতর থেকে মিডিয়েটরস গুলো রিলিজ হয়ে যাবে এবং এই মিডিয়েটর গুলো রিলিজ হওয়ার কারণে ডিফারেন্ট বায়োলজিক্যাল ইফেক্ট হবে এবং এগুলোর কারণে আলটিমেটলি ফিচার্স আর প্রেজেন্টেশন অফ অ্যানাফাইল্যাক্টিক রিঅ্যাকশন যা হওয়ার তা হবে। তো মিডিয়েটর গুলো কি? হিস্টামিন, 5-HT or serotonin, tryptase, prostaglandin, leukotriene, cytokines. And biological effect কি হয়? বেসিক বায়োলজিক্যাল ইফেক্ট হচ্ছে ভ্যাসোডাইলেশন হয়, ভাস্কুলার পারমিবিলিটি বেড়ে যায়, ক্যাপিলারি পারমিবিলিটি বেড়ে যায়, মিউকাস সিক্রেশন বেড়ে যায়, স্মুথ মাসেল কন্ট্রাকশন হয়ে যায়, তার মধ্যে যে ট্র্যাক মাসেল এন্ড অলসো মোস্ট ইম্পর্টেন্ট ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল, এই কারণে ব্রঙ্কোস্পাজম হয়। তাহলে ফিচার কি হবে? ইচিং, আর্টিকেরিয়া, অ্যাঞ্জিওএডিমা, কনজাংটিভাল ইনজেকশন, স্নিজিং, রাইনোরিয়া, হুইস, ডিসপনিয়া, ইভেন অ্যাবডোমিনাল ক্রাম্প, অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া এটাও হতে পারে। আর কার্ডিওভাস্কুলার সিস্টেম হলো মোর সিরিয়াস অ্যাডভার্স ইফেক্ট। এক্সেসিভ ভ্যাসোডাইলেশনের কারণে টিপিআর কমে গিয়ে হাইপোটেনশন হয়ে যাবে, ক্যাপিলারি পারমিবিলিটি বেড়ে যাওয়ার কারণে এক্সট্রা ভ্যাসেশন অফ ফ্লুইড হবে, হাইপোভলিমিয়া হবে, হাইপোটেনশন হবে, কার্ডিওভাস্কুলার সিস্টেম কোলাপস করে যেতে পারে, পেশেন্ট শকে চলে যেতে পারে, তখনই বলা হবে অ্যানাফাইল্যাক্টিক শক। যখন সিভিয়ার হাইপোটেনশন উইথ কার্ডিওভাস্কুলার কোলাপস হয়ে যায় তখনই বলা হয় অ্যানাফাইল্যাক্টিক শক। এখন এই অ্যানাফাইল্যাক্টিক শক তো একটা মেডিকেল ইমার্জেন্সি। তো কিছু কিছু ড্রাগ আমরা যেহেতু বললাম ড্রাগ, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পেনিসিলিন। পেনিসিলিনের কারণে অ্যানাফাইল্যাক্টিক রিঅ্যাকশন, অ্যানাফাইল্যাক্টিক শক হতে পারে। তো কাজেই আমাদের অ্যানাফাইল্যাক্টিক শকের ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, ট্রিটমেন্টে কি ড্রাগ ইউজ করতে হয়, এটা একটু জানতে হবে। অ্যানাফাইল্যাক্টিক শক, আচ্ছা ড্রাগস কোন কি কি ড্রাগ অ্যানাফাইল্যাক্টিক শক করতে পারে, রিঅ্যাকশন করতে পারে? পেনিসিলিন তো আমরা বলেছি, এছাড়া আদার অ্যান্টিবায়োটিকের মধ্যে সেফালোস্পোরিন আদার অ্যান্টিবায়োটিক, আর ওই সাক্সামিথোনিয়াম মাসেল রিল্যাক্সেন্ট, স্কেলেটাল মাসেল রিল্যাক্সেন্ট, এদের কারণে অ্যানাফাইল্যাক্টিক রিঅ্যাকশন হতে পারে। ট্রিটমেন্ট কি আর ম্যানেজমেন্ট কি? Anaphylactic shock is a medical emergency. Patient should be immediately hospitalized and intravenous channel should be opened and drugs should be given parenterally and immediately, promptly. Anaphylactic shock এটা এতই emergency, life threatening condition যে ট্রিটমেন্ট দিতে কোনো দেরি করা যাবে না। Energetically and promptly, immediately treatment should be started. তো হসপিটালাইজেশন আর যে ড্রাগ আর যে এজেন্ট বা যে অ্যালার্জেন বা যে অ্যান্টিজেনের কারণে অ্যানাফাইল্যাক্টিক শক হয়ে গেছে, ইট শুড বি স্টপ
stopping the offending drug or removal of the causating allergen, hospitalization, তারপরে অক্সিজেন ইনহেলেশন, এগুলো তো জেনারেল কথা, আইভি ফ্লুইড দেওয়া জেনারেল কথা দিয়ে দিতে হবে। এখন স্পেসিফিক ড্রাগ ম্যানেজমেন্ট, ড্রাগ ট্রিটমেন্টস, মোস্ট ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট of anaphylactic shock is injection adrenaline. Injection adrenaline should be given immediately by intramuscular route or often subcutaneous route. Next, injection antihistamine, phenyramine, এটা intramuscular or slow IV দেওয়া যায়। Injection hydrocortisone, intravenously or IM. Usually এই তিনটা ড্রাগ দিলে, স্পেশালি অ্যাড্রেনালিন ইমিডিয়েটলি দিলেই পেশেন্টের অ্যানাফিলাক্টিক শকের পেশেন্টের ফিচার অলমোস্ট রিভার্স হয়ে যায় ইমিডিয়েটলি। এরপরও ফার্দার কাভারেজের জন্য ইনজেকশন অ্যান্টিহিস্টামিন লাইক ফেনিরামিন অ্যান্ড ইনজেকশন স্টেরয়েড লাইক হাইড্রোকর্টিসন এটা দেওয়া যেতে পারে। এরপরও যদি হুইস পারসিস্ট করে সালবুটামল বিটা 2 অ্যাগনিস্ট এটা নেবুলাইজড ফর্মে দেওয়া যেতে পারে। তাহলে ইনজেকশন অ্যাড্রেনালিন, ইনজেকশন ফেনিরামিন আর অ্যান্টিহিস্টামিন, ইনজেকশন স্টেরয়েড আর হাইড্রোকর্টিসন। এখানে তোমাদের একটা কথা বলি, পরীক্ষায় জিজ্ঞেস করলে বা রিটেনে যেটা আসে ট্রিটমেন্ট ম্যানেজ ফিচার্স এন্ড ট্রিটমেন্ট, অনেকেই বলে বা লেখে আগেই স্টেরয়েডের কথা অনেকে আগে বলতে চায় বা লিখতে চায়, ইনজেকশন হাইড্রোকর্টিসন এটা কখনোই করা যাবে না। ইনজেকশন হাইড্রোকর্টিসন আমি আগেই বললাম অ্যানাফিলাক্টিক শক হচ্ছে মেডিকেল ইমার্জেন্সি, কাজেই এর ফিচার গুলোকে যত তাড়াতাড়ি রিভার্স করা যায় উইদিন মিনিটস রিভার্স করতে পারলে পেশেন্টের লাইফ সেভ হয়ে যাবে। আর এর ড্রাগের এমন ড্রাগ যদি দেয় যেটার ইফেক্ট পাইতেই লাগে আধা ঘন্টা 1 ঘন্টা, তাহলে পেশেন্টকে সেভ করা নাও যেতে পারে। অ্যাড্রেনালিন যদি দেওয়া হয় ইনজেকশন অ্যাড্রেনালিন, ইট রিভার্সেস ফিচার্স অফ অ্যানাফিলাক্টিক শক উইদিন মিনিটস, একদম 2, 3, 4, 5, 10 মিনিট 15 মিনিটের মধ্যেই এটা শকের ফিচারকে রিভার্স করে দিতে পারে। আর যেটা অনেক সময় অনেকেই বেশি দিতে চায় বা বলতে চায় হাইড্রোকর্টিসন, তো হাইড্রোকর্টিসন বা স্টেরয়েড দিলে এটার ইফেক্ট শুরু হইতে মিনিমাম 30 মিনিটস লাগবে, আধা ঘন্টা, কাজে এটা দিয়ে প্রম্পটলি রিভার্স করা যাবে না। The number 1 treatment of anaphylactic shock is ইনজেকশন অ্যাড্রেনালিন, এরপর ইনজেকশন অ্যান্টিহিস্টামিন ফেনিরামিন, ইনজেকশন হাইড্রোকর্টিসন, আর প্রয়োজন হলে হুইচ এরপরও পারসিস্ট করে গেলে ব্রঙ্কোডাইলেটর সালবুটামল ইন নেবুলাইজড ফর্ম দেওয়া যেতে পারে। স্যার অ্যানাফাইল্যাকটিক শক এটা তো মেডিকেল ইমার্জেন্সি, তাহলে স্যার ইনজেকশন অ্যাড্রেনালিন আমরা ইন্ট্রাভেনাসলি না দিয়ে ইন্ট্রামাসকুলারি অর সাবকিউটেনিয়াসলি কেন দিচ্ছি? এখানে তো কার্ডিওভাস্কুলার কলাপস হয়ে যায়, এই ক্ষেত্রে ইন্ট্রাভেনাস দিলে যেহেতু কলাপস হয়ে গেছে এইটা তো কাজ হয় না, কার্ডিওভাস্কুলার সিস্টেম তো কলাপস হয়ে গেছে অলরেডি, এজন্য ইন্ট্রাভেনাস ভেইন কলাপস হয়ে থাকে, ইন্ট্রাভেনাসলি দেওয়া ডিফিকাল্ট। এটা হলো একটা। আর একটা হলো যদি ভেইন দিয়ে দেওয়া সম্ভব হয়ও তো এটা আবার রিস্ক আছে, সেটা হলো যে অ্যাড্রেনালিন তো কার্ডিয়াক স্টিমুলেন্ট, আমরা এর আগে বলেছি তাই না, তো পজিটিভ আইনোট্রপিক ইফেক্ট, পজিটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট এটা আছে। তো এক্সেসিভ ইফেক্ট অফ অ্যাড্রেনালিন অন হার্ট মে রেজাল্ট ইন কার্ডিয়াক অ্যারিথমিয়া, এই জন্যই মাঝামাঝি থাকা হচ্ছে। আইভি দিলে এটা র্যাপিডলি যদি চলে যায় হার্টে, র্যাপিডলি হিউজ অ্যামাউন্ট অফ অ্যাড্রেনালিনের অ্যাকশন যদি হয় তাহলে হার্টের আবার ওভার অ্যাক্টিভিটি হয়ে কার্ডিয়াক ওভার স্টিমুলেশন হয়ে কার্ডিয়াক অ্যারিথমিয়া হওয়ার চান্স থাকে। এই জন্য অ্যাড্রেনালিন আইভি না দিয়ে আইএম অর সাবকিউটেনিয়াসলি দেওয়া হয় টু অ্যাভয়েড দ্য রিস্ক। আচ্ছা, এখন অ্যানাফাইলেটিক রিঅ্যাকশনের পাশাপাশি আরেকটা টার্ম চলে আসে, সেটা হলো অ্যানাফাইল্যাক্টয়েড রিঅ্যাকশন। আমরা ওটাকে বললাম অ্যালার্জিক রিঅ্যাকশন অর অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন, আর এখন একটা টার্ম বলতেছি সিউডো অ্যালার্জিক রিঅ্যাকশন অর অ্যানাফাইল্যাক্টয়েড রিঅ্যাকশন। তার মানে হলো অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন না, অ্যানাফাইল্যাকটিক লাইক রিঅ্যাকশন। তো দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে, ওখানে যে বললাম আমরা ওখানে কিন্তু মাস্ট সেল অ্যাক্টিভেশন এন্ড মিডিয়েটর রিলিজ
was IgE mediated, but here mast cell activation and release of mediator এটা হচ্ছে non IgE mediated. ওখানে কথা ছিল যে ফার্স্ট এক্সপোজারে অ্যান্টিজেন ঢুকবে এবং এর রেসপন্সে IgE ফরমেশন হয়ে মাস্ট সেলে লেগে থাকবে। সাবসিকুয়েন্ট এক্সপোজার অফ সেম অ্যান্টিজেন ওই অ্যান্টিজেনটা আগের তৈরি হওয়া IgE এর সঙ্গে বাইন্ড করে দেবে, যার ফলে মাস্ট সেল অ্যাক্টিভেশন ডিগ্রানুলেশন হবে, মিডিয়েটর রিলিজ হবে, ইফেক্ট হবে। আর এখানে হলো কথা যে মাস্ট সেল সাথে IgE লাগানো নাই, এখানে যে ড্রাগ বা যে অ্যান্টিজেন ঢুকবে তারা ডাইরেক্টলি মাস্ট সেলকে অ্যাক্টিভেট করবে উইদাউট ইন্টারমিডিয়েশন অফ IgE। IgE ছাড়াই তারা ডাইরেক্টলি মাস্ট সেলকে অ্যাক্টিভেশন করবে। যেখানে IgE এর ইনভলভমেন্ট আছে সেটাকেই বলা হবে অ্যালার্জিক রিঅ্যাকশন অর অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন। আর IgE ছাড়া যদি ওই রকম রিঅ্যাকশন হয়, মাস্ট সেল অ্যাক্টিভেশন হয়ে মিডিয়েটর রিলিজ হয়ে রিঅ্যাকশন হয়, সেটাকে বলা হবে সিউডো অ্যালার্জিক রিঅ্যাকশন অর অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন। তো শুধু IgE এর ইনভলভমেন্ট থাকা আর না থাকা এইটাই ডিফারেন্স। পরের সিকোয়েন্স গুলো কিন্তু সেম, কারণ ওই IgE দিয়ে মাস্ট সেল অ্যাক্টিভেশন হচ্ছে, মিডিয়েটর রিলিজ হচ্ছে। আর এখানে IgE এর ইনভলভমেন্ট ছাড়াই মাস্ট সেল অ্যাক্টিভেশন হচ্ছে, মিডিয়েটর রিলিজ হচ্ছে। পরের সিকোয়েন্স গুলো কিন্তু সেম, এজন্য বায়োলজিক্যাল ইফেক্ট মিডিয়েটরের সেম। সো ফিচার্স আর অলসো লাইক অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন, ফিচার্সও কিন্তু অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশনের মতোই। এখন কোন কোন ড্রাগ এই অ্যানাফাইল্যাকটয়েড রিঅ্যাকশন আর সিউডো অ্যালার্জিক রিঅ্যাকশন করতে পারে? মরফিন, অ্যাসপিরিন, আদার NSAID, ডিটিউবোকিউরারিন, রেডিওগ্রাফিক কন্ট্রাস্ট মিডিয়া। তাহলে ড্রাগস that may cause anaphylactoid reaction or pseudoallergic reaction are morphine, aspirin or other NSAID, tivocurarin, radiographic contrast media। এই যে বিভিন্ন কন্ট্রাস্ট রেডিওলজিক্যাল এক্সামিনেশন করা হয়, যেমন বেরিয়াম মিল এক্সরে, বেরিয়াম সল এক্সরে, বেরিয়াম এনিমা এক্সরে, বা কন্ট্রাস্ট সিটি, কন্ট্রাস্ট MRI। এতে যে কন্ট্রাস্ট মিডিয়া গুলো ইউজ করা হয়, এগুলোর কারণে কিন্তু অনেক সময় এই সিউডো অ্যালার্জিক রিঅ্যাকশন বা অ্যানাফাইল্যাকটয়েড রিঅ্যাকশন হয়। এজন্য কিন্তু কন্ট্রাস্ট দেওয়ার আগে এর ট্রিটমেন্ট হিসেবে যা দরকার সেগুলো কিন্তু রেডি রাখতে হয় দেওয়ার আগে, যদি হয়ে যায় যাতে ম্যানেজ করা যায়। এখন বলো দেখি অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশনের ট্রিটমেন্ট তো বললাম, অ্যানাফাইল্যাকটয়েড রিঅ্যাকশনের ট্রিটমেন্ট কি হবে? ইনজেকশন অ্যাড্রেনালিন স্যার। আর কি স্যার তারপরে স্যার এই যে 2 নম্বরেরটা মনে নাই, 3 নম্বরে হাইড্রোকর্টিসন ইনজেকশন। 2 নম্বরেরটা মনে নাই, অ্যান্টিহিস্টামিন, ফেনিরামিন। হ্যাঁ, এক কথায় বললেই তো হলো। ঠিক আছে, পরীক্ষায় আসলে তো আলাদা আলাদা লিখতে হবে। আমরা কি বললাম যে শুধু মাস্ট সেল অ্যাক্টিভেশন হওয়া, মাস্ট সেল থেকে মিডিয়েটর রিলিজ হওয়া, এই মেকানিজমটা ডিফারেন্ট, বাট ফার্দার সিকুইলি, ফার্দার ইভেন্টস গুলো সিমিলার। মিডিয়েটর রিলিজ হচ্ছে ওই মাস্ট সেল থেকে, ওগুলো মিডিয়েটরই, আর ইফেক্টও ওই রকমই হবে। ফিচার্স তো অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশনের মতোই ফিচার। তো তাহলে কি ট্রিটমেন্ট ডিফারেন্ট কিছু হবে? সেম ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট ইজ সেম। তার মানে ট্রিটমেন্ট অফ অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন ইজ সেম অ্যাজ ট্রিটমেন্ট অফ অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন। ওকে, তাহলে আমরা আজকে ফার্মাকোডাইনামিক্সের শেষের পার্ট, দ্যাট ইজ মেকানিজম অ্যাকশন পড়ানো হয়ে গেছে, এন্ড ফার্মাকোলজিক্যাল ইফেক্টস এর মধ্যে থেরাপিউটিক ইফেক্টস আমরা ইন্ডিভিজুয়াল ড্রাগের সঙ্গে সঙ্গে পড়বো আলাদাভাবে। এখন আনডিজায়ার্ড ইফেক্ট যেটা which is known as adverse drug reaction, এইটা আমরা ডিসকাস করলাম। তো এখানে ডিফাইন এন্ড ক্লাসিফাই অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন, স্পেশালি এই অ্যালফাবেটিক ক্লাসিফিকেশন ABCDE, টাইপ A, টাইপ B, টাইপ C, টাইপ D, টাইপ E, এটা এগুলোর মেকানিজম, এগুলোর এক্সাম্পল খুব ভালো করে মনে রাখতে হবে। ইডিওসিনক্রেসি, ফার্মাকোজেনেটিক্স এন্ড হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন, এর মধ্যে টাইপ 1 হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন
or anaphylactic reaction. এটা কোন কোন ড্রাগ দিয়ে হয়, এর মেকানিজমটা কি, এন্ড অ্যানাফাইল্যাকটিক শক কি, অ্যানাফাইল্যাকটিক শকের ট্রিটমেন্ট কি, এবং এর সাথে একটু অ্যানাফাইল্যাকটয়েড রিঅ্যাকশন, কোন ড্রাগ দিয়ে অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন হয়, কোন কোন ড্রাগ দিয়ে অ্যানাফাইল্যাকটয়েড রিঅ্যাকশন আর সিউডোঅ্যালার্জিক রিঅ্যাকশন হয়, এবং এগুলো ট্রিটমেন্টে কি কি ড্রাগ দিতে হয়। এবং অবশ্যই এটা যেন তোমাদের ভুল না হয়, কারো মুখে যেন ভুল না হয়, ভাইভাতে হোক আর রিটেনে হোক, খাতায় হোক, যে ট্রিটমেন্ট অফ অ্যানাফাইল্যাকটিক শক বললে অবশ্যই ফার্স্ট বলতে হবে ইনজেকশন অ্যাড্রেনালিন, এরপরে ইনজেকশন অ্যান্টিহিস্টামিন, ফেনিরামিন, ইনজেকশন হাইড্রোকর্টিসন স্টেরয়েড। ওকে, তাহলে আমরা আজকে এখানে শেষ করলাম। ফার্মাকোডাইনামিক্স প্রায় শেষ, আরো বোধহয় একটা ক্লাস লাগবে, আরো কিছু জিনিস আছে। ওকে, তাহলে আমরা শেষ করি এখানে। জি স্যার, ধন্যবাদ স্যার, আগামীকাল Thank you 11টায় very much. ইনশাআল্লাহ স্যার। আচ্ছা শোনো, জি স্যার। তোমাদের অ্যাটেন্ডেন্স তো দিনে দিনে কমে যাচ্ছে দেখি, ঘটনা কি? বলো, সমস্যা কি? স্যার সম্ভবত গতকাল তো 12টায় ছিল, আজকে আবার 11টা হয়ে গেছে, রাবণ হয়তো আবার ভুল করেছে স্যার। ভাইয়া এই ভুল বারবার করলে হবে কেমনে? তোমাদেরকে তো শিডিউল দিয়ে দিয়েছি, সোমবার 12টায়, মঙ্গলবার বুধবার 11টায়। জি স্যার, এর বাইরে শিডিউল দেওয়া আছে, extra কিন্তু তারপরে এরা কেন জানি ভুল করতেছে মনে হয়, সেটা হ্যাঁ। অনাকাঙ্ক্ষিত ভুল। তোমরা সবাইকে অ্যালার্ট করো, ঠিক আছে? তোমাদের মনে হয় অ্যাটেন্ডেন্স নিতে হবে। আমরা একটু অনলাইন জন্য কে কি অবস্থায় আছে একটু কনসিডার করতেছি, কিন্তু তোমরা যদি আবার গাছ ছেড়ে দাও তাহলে তো হবে না, তো আমাদের একটু টাইট হতে হবে। না স্যার, ঠিক আছে, সবাইকে alert করে দাও। সবাই যেন না ক্লাসে। স্যার, এরা হয়তো বা আবার সেই ভুল করছে স্যার, এই কয়দিন তো ভালোই ছিল। আচ্ছা আচ্ছা, তোমরা সবাইকে সবার সঙ্গে কমিউনিকেট করে শিডিউলটা সবাইকে একদম ভালোভাবে জানাই দাও যে এই শিডিউলে ক্লাস হবে, যদি আদারওয়াইজ কোনো কিছু না থাকে। ওকে, স্যার, জি স্যার। থ্যাংক ইউ। স্যার ধন্যবাদ স্যার, আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। স্যার।